আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোনো পূর্ব ভূমিকা ছাড়া আমি দু তিনটা কথা বলি। সবাই আমাদের পরিচিত মানুষ, সবাই ঘনিষ্ঠজন, আপনজন। নেত্রকোনা শহরে বিচরণকারী আমরা সবাই সবাইকে চিনি। এর মধ্যেই হঠাৎ করে একদিন যখন আমি ফেসবুকে মজলিসুল ইলমি নামে একটা নতুন সংগঠনের পদযাত্রা ঘোষণা শুনলাম এবং এর কার্যক্রম আমি পর্যবেক্ষণ করার সুযোগ পেলাম। বিভিন্ন সময় লেখাগুলা পোস্ট হচ্ছে এবং একটা হলো সরসরি লেখা, সাধারণভাবে একটা লেখা পত্রপত্রিকা যেভাবে লিখে মানুষ এভাবে লেখা, আর একটা হলো যে তথ্যভিত্তিক যে কোনো বিষয়ের আলোচনাটা মাওয়াদ থেকে নেওয়া, মূল মাওয়াদ সংগ্রহ করে সেখান থেকে এটাকে, এই যে চর্চার ইতিহাসটা, এটা আসলে আমাদের সমাজ থেকে এখন হারিয়েই যাচ্ছে। এটা আমি অত্যন্ত মোবারকবাদ জানাই এটার উদ্যোগ যারা গ্রহণ করেছেন, এবং আমি মনে করি যেটা এই ধারাটাই আসলে আমাদের মূল ধারা। অন্যান্য যত ধারা আছে এগুলো ফুরুয়াত, এবং মূল ধারা হিসেবে মজলিসুল ইলমি আরও ইনশাআল্লাহ বেগবান হবে। এর সঙ্গে আমরা যারা আছি, আমাদের আসলে এখন নানা ব্যস্ততার কারণে, আমরা আসলে বয়সজনিত কারণে বলো, আমরা আমাদের কাজের ক্ষেত্র বলো, আমরা হয়তো বা বিচ্ছিন্ন হয়ে গেছি অনেকটা। কিন্তু আমাদের মুরব্বী যারা ছিলেন, তাদের অতীত ইতিহাস যারা আমরা সচক্ষে দেখেছি, বর্তমানেও আছেন, যেমন মুফতি আব্দুল মালেক সাহেব, ওনার সমস্ত কাজ হইল মাওয়াদ নির্ভর, একদম মূল জড়, একদম শিকড় নির্ভর। তো এরকম আমাদের ইলমি মানুষ যারা আছেন, তাদের প্রত্যেকের কাজকে আমরা বাংলাদেশে না শুধু পুরা দুনিয়াব্যাপী এটা অনুসরণ করি। আজকে তোমার মনে করো মিশরকে আমরা কিতাবের একটা বড় আস্তানা বলি, তাই না? এর মূল কারণ কি? লেবানন, বৈরুত, তারপরে মিশর, এইগুলো হইল এলেমের একটা বড় মার্কাজ। অনেক কিতাবাদি, অনেক উৎস এখানে পাওয়া যায়। তো আমাদের বাংলাদেশে এর চর্চাটা আসলে আগে ছিল না। স্বাধীনতার পরে বা স্বাধীনতা পূর্ববর্তী যে সময়টা, ওই সময়টার ভিতরেও খুব নিয়মিত চর্চা হয়েছে, বিষয়টা এরকম না। যে কারণে আমরা কিন্তু মূল এই ধরনের কাজ থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম। আমরা যখন পড়াশোনা করছি, মনে করো 90-এর দশকে, তখন হাতে গোনা কিতাব ছিল মাদ্রাসার মাক্তাবার ভিতরে, কুতুবখানার ভিতরে যে সমস্ত কিতাবাদিগুলা ছিল, এইগুলাই হয়তো বা ছাত্ররা যদি কেউ আগ্রহী হইতো, কিছু কিছু মোতালা করার সুযোগ পাইতো। কিন্তু এখন যেভাবে কিতাবাদি পাওয়া যায় বাংলাদেশে, এরকম কিতাবাদি সেরকম পাওয়া যেত না। আমাদের সর্বোচ্চ দৌড় ছিল, আমরা হয়তো বা মাদ্রাসার কুতুবখানায় যেতাম, আর না হলে ইসলামী ফাউন্ডেশনের লাইব্রেরিতে যেতাম। তখন ইসলামী ফাউন্ডেশনের লাইব্রেরি আর ওই যে পাবলিক লাইব্রেরি বা ঢাকা ইউনিভার্সিটির ওই লাইব্রেরির বাদে অন্য কোনো লাইব্রেরি ঢাকা শহরেও ছিল না। এখন যদি গিয়ে তুমি মাকতাবাতুল আজহারে ঢুকো, হ্যাঁ, বা এই ধরনের আরও যে সমস্ত কুতুবখানাগুলো হয়েছে, বাইরে থেকে কিতাবাদিগুলো আনতেছে, ক্ষেত্রটা আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে। মানুষের ছাত্রদেরও মন মানসিকতা, উস্তাদদেরও এটার প্রতি। দেখো এখন একটা মাদ্রাসা, আমিও তো একটা মাদ্রাসা চালাই, দেখা যায় যে উস্তাদরা ছাত্রদেরকে কিতাবাদির সম্পর্কে ধারণা দেওয়া, যে কোন কিতাবটা পড়লে কোন ফন্ট সম্পর্কে তোমার একটা ধারণা হবে, এই ধরনের উস্তাদ পাওয়াও মুশকিল হয়। হ্যাঁ, শুধুমাত্র যে আমার দর্শী কিতাব মোতালা করা, এই দর্শী কিতাব মোতালা করার দ্বারা তো আসলে একটা ছেলে, তার একটা ভিত্তি তৈরি হয়, কিন্তু সেটার দ্বারা তার মোতালার ক্ষেত্র যে বিস্তৃত হওয়ার যে বিষয়টা, এটা কিন্তু আসে না। আমাদের একজন আমার সরাসরি উস্তাদ মৌলানা কামাল শাহ হুজুর, তার ছেলে এখানে উপস্থিত আছে। কামাল শাহ হুজুরের সঙ্গে আমার যদিও উস্তাদ, কিন্তু ওনার সঙ্গে আমার সম্পর্কটা ছিল ছাত্র জীবনেই বন্ধুত্বমূলক। কিতাবাদি সম্পর্কে এরকম সুতারপুরে আমি 6-7 মাস পড়ছি। ওই সময় মৌলানা ইসমাইল সাহেব ছিলেন, তোমাদের উস্তাদ কেনা, তোমার উস্তাদ, আচ্ছা, ইসমাইল শাহ হুজুর কিন্তু যথেষ্ট মুখলেস একজন মানুষ ছিলেন। ওনার পড়ানোর ধাঁচও একটু ভিন্ন ছিল অন্য সবার চেয়ে। আমরা যেমন ছোট হুজুরের কথা বলি, ছোট হুজুরের পড়ানোর একটা ধাঁচ আছে, ঠিক আছে, ইসমাইল সাহেবেরও কিন্তু পড়ানোর একটা ধাঁচ ছিল। এখনকার উস্তাদদেরও দেখবা যে
ভালো কোনো মাদ্রাসা, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া, হ্যাঁ, অথবা মার্কাজে পড়ে আসছে, হ্যাঁ, অথবা আকবর কমপ্লেক্সে পড়ছে ন্যূনতম, হাটাজারি থেকে ফারেক হয়ে আসছে, এরকম ছাত্রও খুব কম পাইবা যায় কিতাবাদের সন্ধান তোমাকে ভালো দিতে পারবে, এরকম ছাত্র খুব কম, এরকম উস্তাদও পাওয়া খুব কম। আমাদের এই প্রান্তিক একটা শহর নেত্রকোনায় মজলিসুল ইলমি যেভাবে যাত্রা শুরু করেছে, আমি মনে করি যে এটা আমাদের জন্য অত্যন্ত মানে ফলপ্রসূ হবে, এবং আমাদের নতুন নতুন যারা আলেম হিসেবে বাংলাদেশে বের হয়ে আসতেছে তাদেরকে একটা নতুন পথের দিশা দিবে। আজকে যদিও পরিসরটা খুব ছোট, আমি প্রত্যাশা করি যে এটা অনেক দূর এগিয়ে যাবে। তারেক যে আলোচনাটা করতেছিল অত্যন্ত সমৃদ্ধ আলোচনা। এই আলোচনার শুরুর দিকে আমি ছিলাম না, নিশ্চয়ই সে পুরা ধারাবাহিকতাটা একদম খোলাফায়ে রাশিদিন থেকে নিয়ে সে শেষের দিকে যে উপসংহারটা টানছে তাতে আমি বুঝছি। আমার একটা জিনিস হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কিন্তু একসময় দৈনিক ইনকিলাব পত্রিকায় 90-এর দশকে ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিন লিখতাম ইতিহাসের উপরে একটা আজ কি, আজ অমুক তার প্রতিষ্ঠা বার্ষিকী বা অমুকের জন্মদিন, এটা কিন্তু ইতিহাস নির্ভর কাজ। প্রায় বছরখানিক কিন্তু আমি ইনকিলাবে এই কলামটাই লিখছি। আদিগন্ত একটা পাতা ছিল, এখন আছে কিনা আমি জানি না, ইনকিলাব করি না তো অনেক বছর। আদিগন্ত একটা পাতা ছিল। এখনকার দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার ভাই ছিল ওই পাতার বিভাগীয় সম্পাদক। অধ্যাপক আব্দুল গফুর সাহেব, উনি ছিলেন তখন ফিচার সম্পাদক। নির্বাহী সম্পাদক ছিল মৌলানা কবির রুহুল আমিন খান সাহেব। আমি নিয়মিত ধর্মপাতা লিখতাম না, কিন্তু আমি ধর্মপাতা খুব কম লিখতাম। ধর্মপাতা কিছু লিখতো তোমার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, আমাদের নেত্রকোনারী, তুমি চিনো মনে হয় শহীদুল্লাহ, এখন আমেরিকাতে আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সে এখন মনে হয় এসসিএফ প্রফেসর। তো এই ইতিহাস নির্ভর কাজের ক্ষেত্রে আমার নিজের একটা লোভ আছে। আমি কিন্তু ইতিহাসের উপরে মানে কোনো একটা ইতিহাসের বই পাইলে এটা আমি পড়ার চেষ্টা করি। এখনো পর্যন্ত আমি অনলাইনের বাইরে অফলাইনে বই পড়ার চেষ্টা করি। এই সময়ে এসে এটা কিন্তু সংখ্যা খুব কম। অনেকে আছে পিডিএফ পড়ে, আমি পিডিএফ পড়তে স্বচ্ছন্দ বোধ করি না। আমি কিন্তু সবসময় কিতাব পড়ার দিকে আমার এদিকে মনোযোগ যায় না। মোবাইল মানে মোবাইল এনে সময় কাটানোর জন্য, আমি এইখান থেকে এলেম হাসিল করার জন্য, কোনো একটা মাওয়াজ সংগ্রহ করার জন্য শুধুমাত্র অনলাইনে একটা নির্ভরতা আছে, যে একটা কিতাব আছে দেখলাম রেফারেন্স হিসেবে যদি কোনো কিছু দরকার হয়, এটা আদ্যপান্ত একটা কিতাব পড়া এটা আসলে আমার হয়ে ওঠে না। এই জন্য কথা আসলে কোনটা বলতেছিলাম যে ইতিহাস আমার একটা কিউরিসিটি, আমি অনেকদিন যাবত এটা নিয়ে ছোটবেলায় ছাত্র জীবনেও মানে অনেক আগ্রহ ছিল। সেটা হলো যে একটা সময়ের শিক্ষা ব্যবস্থাটা যখন আবু আলী ইবনে সিনা তৈরি হয়েছে, ঠিক আছে, ওমর খৈয়ামের মতো মুসলমান দার্শনিক, হ্যাঁ, গাণনিক, এই ধরনের অনেক ইসলামী পণ্ডিতরা তৈরি হয়েছে। তো এটা কোন সিলেবাসের ভিত্তিতে? সেই সময়কার আসলে সিলেবাসটা কি ছিল? শুধুমাত্র ধর্মীয় সিলেবাস, মনে কর তিব্বে নববী, মূল তো হলো তিব্বে নববী, এইটার থেকে রিসার্চ করে সেটা থেকে আরো আধুনিকায়ন করে সেটাকে হয়তোবা মনে করো এখন যে ইবনে সিনার যে দর্শন, তার যে থিওরিগুলা যেভাবে কাজে লাগাচ্ছে বর্তমান দুনিয়া, তো এটাকে এখনকার মানুষ এটাকে কি জানে যে এটা মুসলমানদের তৈরি? খুব কম মানুষই জানে। তাহলে আমার কথাটা হলো যে আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা এমন একটা পর্যায়ে পৌঁছা দরকার বাংলাদেশের। আমরা অনেক তাত্ত্বিক আলোচনা করতেছি, কারণ আপনার 190 বছর 200 বছরের এই আমাদের ব্রিটিশদের এই শাসনের পরে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাটা পুরাই এলোমেলো হয়ে গেছে। আসলে এর আগ পর্যন্ত দীর্ঘ 800 বছর পর্যন্ত যখন মুসলমানরা শাসন করতেছিল, এখানে ওয়াকফ সম্পত্তি যেগুলো, এগুলা সবই তো ছিল এই যে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক। এবং তখন কিন্তু মানে বহুমুখী শিক্ষা ব্যবস্থা ছিল না, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম বা এই ধরনের কোনো ক্লাসিফিকেশন ছিল না, আলাদা আলাদা কোনো ইয়ে ছিল না। কিন্তু ধর্মীয় শিক্ষাটা মুসলমানদের জন্য বাধ্যতামূলক রাখা একটা পর্যায়। এরপরে তার নিজের পথ সে বেছে নিবে, থাকবে বিজ্ঞান, থাকবে যে বিজ্ঞান পড়তে চায় সে বিজ্ঞান পড়বে, হ্যাঁ, এরকম প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা যেন ইয়েগুলো থাকে। তো আমার কথা হলো যে আমরা
আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যেরকম এখানে তো আলোচনার বিষয়বস্তু দেখলাম আরও 3-4টা আছে। তারেকের প্রসঙ্গে শুধু আমি 2-1টা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসুল ইলমিকে কামিয়াব করুন। তো আমার একটা আর কি, যে ইলমি আসলে মজলিসুল ইলমি আমরা আরবিতে যখন লিখতে যাব তখন তো ময়ের শিকার হবেই, কারণ মিমের নিচে যেহেতু জের আছে, তাই না? কিন্তু যখন বাংলায় উচ্চারণ হয় এই সমস্ত ক্ষেত্রে আসলে মজলিসুল ইলম দেওয়া যায় কিনা, নাকি এটা আবার কোনো সমস্যা হতে পারে। তো এটাও ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ না। আমি ভুল ধরার জন্য বলি না, এটা একটা মতামত ব্যক্ত করলাম আর কি। আল্লাহ তাআলা এটাকে কামিয়াব করুন। আমি এখানে আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি, এবং আমি সামনে ইনশাআল্লাহ সাকিবকে বলছি আমিও লেখা দিব ইনশাআল্লাহ।